মুখ দেখাবেন আপনার? মুখ তো দেখানোই লাগে, মুখ না দেখালে তো ওরা বুঝবে না কার সাথে কথা বলছে। ভূত নাকি প্রেত, ইন্টারনেট সলফুল গুলা কেমন জানি বোঝে না। কখন থেকে আপনার ক্লাস করলাম, শামীম আজাদের ক্লাস করলাম। এটার ক্যামেরা কোনটা ওপেন হয়ে গেছে? ওই ক্যামেরার উপরে দেন নেই প্রোগ্রাম ওয়েবসাইট না না ওটি আসবে তো লগে থেকে এটা এই যে এখানে দিলে আসে না। আপনি কোনটা চাচ্ছেন? মুখেরটা না ইউএসবি দেন, ইউএসবি আর উপরেরটা দেন। হ্যাঁ ওটা দেন। এবার আসছে না, এটা হলো এটারটা লগে থেকে। হ্যাঁ 40% আসসালামু আলাইকুম ম্যাম। ভালো, তোমরা ভালো? জি ম্যাম। কি অবস্থা? শৌখিন, লাবণ্য, তাহিনা, শুদ্ধ, তোমরা সবাই কেমন আছো? অ্যানি ভালো ম্যাডাম। অ্যানির শরীর ভালো? ভালো। শ্বাসকষ্ট কমছে অ্যানি? আমরা আজকে কি ক্লাস করব তোমাদের মনে আছে? গত ক্লাসে কি করেছিলাম বলো তো? পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ, তাই না? তাহলে পয়লা বৈশাখ তো গতকালকে আমরা শেষ করতে পারিনি, তাহলে আজকে আমাদেরকে কি করতে হবে? পয়লা বৈশাখ শেষ করতে হবে, তাই তো? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? পয়লা বৈশাখ কার লেখা বলো তো? পয়লা বৈশাখ কে লিখেছেন? কবির চৌধুরী। কবির চৌধুরীকে কি সম্মানে ভূষিত করা হয়েছে? জাতীয় কবি। জাতীয় কবি না, জাতীয় অধ্যাপক, তাই না? উনি কোন সাহিত্যের শিক্ষক ছিলেন? ইংরেজি। ইংরেজি। আর বলছি যে নওরোজ শব্দের অর্থ কি বলেছিলাম তোমাদের মনে আছে? নওরোজ শব্দের নতুন দিন। নতুন দিন, তাই না? বলছি যে এই নওরোজ শব্দটা কে কোথায় ব্যবহার করেছিলেন প্রথম? আবুল ফজল। হ্যাঁ আবুল ফজল। তার বইয়ের নাম কি ছিল? তার গ্রন্থের নাম কি ছিল? আইন-ই আকবরী। আইন-ই আকবরী। সেটা এখন থেকে কত বছর আগে বলা হয়েছে? 350 বছরেরও বেশি আগে। 350 বছরের বেশি। শুধু কি নয়, 350 নয়, সেই প্রাচীন কাল থেকে কি হয়ে আসছে? বহু শত বর্ষ উদযাপন হয়ে আসছে, তাই না? শুধুমাত্র কি হয়েছে সময়ের প্রেক্ষিতে এটার মনে করো যে সেই বৈচিত্র্যতা কিংবা অনুষ্ঠানের যে বিষয়গুলো কিংবা খাবার দাবার অথবা পোশাক পরিচ্ছদ এগুলোর একটু কি হয়েছে পরিবর্তন হয়েছে। কিন্তু এটা আসলে কোন কোন পটভূমিতে এটা প্রথম পালন করা হতো? কিসের সঙ্গে এটা জড়িত ছিল? কি কৃষি সমাজের, তাই না? বলছে যে কৃষি সমাজের সঙ্গে এটা কি ছিল? একটা যোগসূত্র ছিল যে কৃষকরা যখন নতুন ধান ঘরে তুলতো কিংবা এই যে প্রকৃতির পালা বদলের সাথে সাথে কি হতো, যখন বৈশাখ মাস পড়তো তখন এই পয়লা বৈশাখে কি করা হতো? নববর্ষ উদযাপন করা হতো। বলছি যে এখানে একটা ইংরেজ কবির নাম আছে, সেই ইংরেজ কবির নাম কি বলতো? টেনিসন। হ্যাঁ টেনিসন। আর টেনিসন এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুইজনে আসলে কোন মাসকে উদ্দেশ্য করে তাদের কবিতায়
তুলে ধরেছেন এখানে। টেনিসন জানুয়ারি মাসকে কেন্দ্র করে, আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে, কিন্তু দুইজনের কবিতার মূল থিম কি ছিল? একই রকম ছিল না? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক ভালো পেরেছো, তার মানে কি সবাই বাসায় দেখেছো। এরপরে আমরা যেটা দেখবো যে দেখো বলছে যে কিন্তু পালা বদলের কথা বলছিলাম, বলছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। আমরা সবাই জানি যে আমরা কি সারা জীবন ধরে মনে করো যে 1971 সালের পূর্ব পর্যন্ত 1957 সালে 1757 সালে সেই পলাশীর যুদ্ধে যখন কি করলো সিরাজউদ্দৌলার পতন হলো, তাই না? তখন তো ব্রিটিশ শাসন শুরু হলো। এই ব্রিটিশ শাসন যখন শুরু হলো সেটা তো প্রায় এই ভারতীয় উপমহাদেশে কত বছর ছিল? 190 বছর, যেটাকে 200 বছর বলা হয়। তাহলে এই 200 বছর ধরে তারা কি করেছে? আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। তোমরা আরো একটু বড় ক্লাসে উঠে মানে দেখলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে বলেছেন যে শাসক যদি শোষক হয়, যে যিনি তোমার কি করবে, যে যাকে আমরা আমাদের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য, আমাদের প্রয়োজনীয়তার জন্য কি করেছি, ভোট দিয়েছি, দেশের দায়িত্ব দিয়েছি, তারাই যদি আমাদেরকে শোষণ করে তাহলে আসলে আমাদের কি সেখানে মঙ্গল কিছু হবে? তো সেই জন্য উনি বলেছিলেন যে শাসক যদি শোষক হয় তাহলে সেখানে কোনোদিন কোনো দেশের এবং দেশের জনগণের মঙ্গলের চাইতে অমঙ্গলই বেশি হয়। তাহলে এই ব্রিটিশ শাসকরা যখন আমাদের ভারতীয় উপমহাদেশ শাসন করা শুরু করলো, তারা তো শাসনের নামে কি করলো? শোষণ করলো। আর ঔপনিবেশিক শক্তি আমরা তো সবাই জানি, যে তোমরা বিশ্ব পরিচয় পড়ে এসেছো, যে যে কোনো একটা দেশের কি এরকম তারা বাণিজ্য করার নামে কি করে, যে আরেকটা দেশে চলে আসে। আর ভারতীয় উপমহাদেশে তো তারা এসেছিল সেই ভাস্কো দা গামা থেকে শুরু করে এর পরবর্তীতে যে বিভিন্ন দেশ থেকে যে বিভিন্ন কি পর্যটকেরা আমাদের দেশে এসেছেন, এসে দেখেছেন যে এই দেশের ভূমি অত্যন্ত উর্বর, এখানে মনে করা যে কি করে, যে সামান্য একটু পরিশ্রম করলেই সোনা ফলানো যায়। আর এই অঞ্চলের মানুষেরা কি অশিক্ষিত, সহজ সরল, এদেরকে খুব সহজেই কি করা যায়, যে করায়ত্ত করা যায় এবং এদের উপরে তাবেদারি চালানো যায়। এই প্রেক্ষিতে তারা কি করলো, এখানকার সম্পদে তারা বাণিজ্য করার নামে কি করলো, যে সবকিছু এখানে তারা গেড়ে বসলো। যখন গেড়ে বসে এই দেশের মানুষকে দিয়েই তারা কি করে, যে উৎপাদন করে। ধরে নাও নীল চাষ, নীলকররা কি করতো, যে এই দেশের কৃষকদের যে জমিতে ধান ফলে, পাট ফলে, সেগুলো দিয়ে কি করতো, যে সেগুলোতে তারা জোর করে বাধ্য করতো নীল চাষ করতে। তো নীল চাষ করলে তো জমি ঊষর হবে, অনুর্বর হবে, সেখানে আর কোনো রবি শস্য বলো বা আমাদের যে সেই ধান পাট যেটাই হোক না কেন, এই ফসলগুলি আর ফলানো সম্ভব হতো না, উৎপাদন ভালো হতো না। তারা কি করতো, যে এই দেশে নীল চাষ করে সারা বিশ্বের যে নীলের চাহিদা একটা সিজনেই সেটা তারা পূরণ করতে পারতো, এতে করে তারা অত্যন্ত লাভবান হতো। তাহলে এই ঔপনিবেশিক শক্তি এরকম যে একটা দেশে গিয়ে তারা কি করবে, যে কিছুদিনের জন্য বসবাস করবে, সেখানকার জনগণকে দিয়েই তারা পুঁজি উপার্জন করবে, সেই পুঁজি তারা নিজের দেশে কি করবে, পাচার করবে। এরকম করতে করতে যখন দেখবে যে দেশের জনগণ যখন তাদের সেই এই যে ধূর্তমি, এই অত্যাচারিত মনোভাব যখন তারা বুঝতে পারবে, তারা যখন প্রতিবাদ করবে, তখন তারা কি করবে, ওখান থেকে চটিবাটি গুটায়ে আবার আরেক অঞ্চলের দিকে চলে যাবে। এই যে অস্থায়ীভাবে বসবাস করা এবং সেই দেশের মানুষকে শাসন করে শোষণ করে সব পুঁজি নিজের দেশে পাচার করার যে প্রক্রিয়া বা যে শাসন ব্যবস্থা, সেটাকে কি বলা হয়, ঔপনিবেশিক বলা হয়। তাহলে যখন ইংরেজরা এই শাসন করা শুরু করেছিল, তখন কি করেছিল, আমাদের বাংলা নববর্ষ আমরা কি করতাম, যে সেই শান শওকতের সাথে ঢাক ঢোল পিটায়ে এরকম করে মনে করো যে পালন করাটা যেন দুরূহ হয়ে যাইতো। তখন মানুষ কি করলো, যে নিজের জাতীয়তাবাদকে, নিজের কি চেতনাকে, নিজের দেশের প্রতি যে মানুষের একটা ভালোবাসা আছে, এই দেশের যে একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যেটা মানুষের জীবনের সঙ্গে কি ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমাদের মৌলিক মনে করো যে কি উৎসব, তাহলে সেটাকে তারা নিজেরাই
খুব জোর দেওয়া শুরু করলো যে না, ওই ইংরেজগুলি তাদের কি করছে, যে তারা এসে তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের কালচার যখন কি করছে যে এখানে পালন করছে, তখন আমাদের নিজস্ব ঐতিহ্য হারায় যেতে থাকছে। তো সেই সময় এদেশের মানুষরা বুঝতে পেরেছে যে স্বদেশ কি জিনিস, স্বাধীনতা কি জিনিস, বা তারা যে অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার করছে, এগুলার প্রতিবাদে তারা নিজেরা কি করলো, যে নিজের মধ্যে জাতীয়তাবাদ, বাঙালি আমরা, আমাদের নিজস্ব সত্তা আছে, আমাদের নিজস্ব উৎসব আছে, ভাষা আছে, এরা তারা খুব ফিল করা শুরু করলো। এরপরে বলছে যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ প্রতিঘাত লক্ষ্য করা যায় না। মুসলিমরা মানে কি, যে যারা আমরা মানে মুসলমান ছিলাম, তারা কি ছিলাম, বেশি ধর্মান্ধ ছিলাম, যে আমরা ধর্মের নামে অনেক বেশি কুসংস্কার মনে পোষণ করতাম, যে আমাদের ধর্মে এইসব উৎসব পালন করা, যেমন এখনো আমাদের ইসলাম বলে যে কোনো জন্মদিন ঘটা করে পালন করা, এটা আমাদের ইসলামের কি আছে, বারণ আছে, কিংবা এই ধরনের উৎসবগুলা, কিংবা কোনো ছবি আঁকা, চিত্র আঁকানো, এরকম। কয়েকদিন আগেও দেখবা যে একটা কি, যে মন্ত্রী পরিষদে মনে হয় কোনো সচিব বলে দিয়েছিল যে ছেলেরা কি করবে, টাকনোর উপরে কাপড় পরবে, আর মেয়েরা হলো ঝুলিয়ে পড়বে, হিজাব পরবে। এগুলা নিয়ে কিন্তু অনেক কি হয়েছে, যে মানে অনেক আলোচনা সমালোচনা, এই যে বিষয়গুলো। তো আসলে ধর্ম তো সবারই আছে, সবারই ধর্মগ্রন্থ আছে, কিন্তু গোঁড়ামি, কুসংস্কার, এগুলো আসলে কারো ধর্ম কি করে না, যে এগুলো পোষণ করতে বলে না। তো যাই হোক, তখনকার মুসলিমেরা মনে করতো যে না, আসলে এই নববর্ষ পালন করা বা না করা, এটা নিয়ে তাদের অতটাও কোনো ইয়ে ছিল না। তারা মনে করতো যে হয়তো বা এটা আমাদের মানে জায়েজ বা না জায়েজ, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে বিভিন্ন নানা ধরনের মত অভিমত আছে। তো যাই হোক, বলছে বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে বলছে যে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল, যে এই যে আগ্রাসী যে মনোভাব, তারা যে আমাদের উপরে এসে এরকম অন্যায়ভাবে চেপে বসেছে আমাদের ঘাড়ের উপরে, আমাদের সহায় সম্পদ সবকিছু লুট করে তারা নিজের দেশে নিয়ে যাচ্ছে, এই দেশের মানুষকে মনে করো যে চাকর বাকরের মতো মনে করে যে তাদের সাথে আচরণ করছে। তো এগুলো মানুষের মনে কি হয়েছিল, খুব দানা বেঁধে উঠেছিল। এবং এই আমরা যে বাঙালি, আমাদের নিজস্ব সত্তা আছে, আমাদের নিজস্ব উৎসব আছে, বা আমরা বাংলাকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি, এগুলো যখন কি হচ্ছিল মনের মধ্যে জোরালো ভাবে এই নববর্ষ পালন করার মধ্য দিয়ে তারা নিজের মনে এগুলো গেঁথে রাখছিল, তখন কি হচ্ছিল, ওই সাম্রাজ্যবাদী যে অপশক্তিটা, সেই অপশক্তিটার বিরুদ্ধে কিন্তু বিরোধিতা করার একটা শক্তি এই দেশের মানুষ অর্জন করা শুরু করছিল। এরপরে তো আমরা দেখলাম যে সেই ইংরেজ চলে গেল, তাহলে কি হলো, 1947 সালে দেশ ভাগ হলো। দেশ ভাগ হলো কিসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, যে হিন্দুরা এক পাশে থাকবে, মুসলমানেরা আরেক দিকে থাকবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তাদের উৎসব পালন করবে, মুসলিমরা তাদের করবে। এই যে এগুলো বুঝায় টুঝায় যখন কি করা হলো, দেশ ভাগ করা হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হলো। তাহলে এই পূর্ব পাকিস্তানে যে মুসলমানরা থাকলো, কি করলো, এই পাকিস্তানি যে শাসকরা ছিল, তারা আবার আমাদের উপরে সেই স্টিম রোলার চালানো শুরু করলো। তারা এসে তো এমন আরো মনে করো যে উপনিবেশবাদী মনোভাবটা তাদের মধ্যে কি হলো, যে তারা মনে করো যে এই ভারতবর্ষকে যে ইংরেজরা শাসন করেছিল, সেই প্রভাবটা তাদের মধ্যে, তাদের মনের মধ্যে গাঁথা থাকলো। তারা যখন কি করলো, যে দেখলো যে এই পূর্ব বাংলার লোকেরা সর্বদিক থেকে একটু পিছায় আছে, তখন তারা আবার সেই উপনিবেশবাদী মনোভাবটা এই পূর্ব পাকিস্তানের মানুষের উপরে তারা আবার সেটা খাটানোর চেষ্টা করলো। তারপরে তাদের মনে করো যে এত মনে করো যে ছোট মানসিকতা, তাদের মনের মধ্যে এত গোঁড়ামি, কুসংস্কার এবং ধর্মান্ধতা এমন ভাবে তারা মনে করো যে এই সব মানুষদের উপরে মনে করো চাপানোর চেষ্টা করলো, তখন মনে করো এটাকে আসলে ঘৃণা এবং ন্যাক্কারজনক ছাড়া আর কিছুই বলা যায় না। তো এখানে বলছে যে ধর্ম নিরপেক্ষতা, যে মানে মানুষের মধ্যে এই ধর্ম নিরপেক্ষতাটা কি তখন ছিল না, যে আসলে ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তিকে বিবেচনা না করে কি করা হচ্ছে, যে ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে যে সমান আচরণ করা, সেটা হিন্দু হোক, খ্রিস্ট হোক, বৌদ্ধ হোক, বা যেই হোক না কেন, আমি মুসলিম বলে আমি অন্য ধর্মের মানুষকে খাটো করে দেখব, ছোট করে দেখব, তার প্রতি ঘৃণা পোষণ করব, কিংবা তার ধর্মকে আমি ছোট করে দেখব, অবহেলা করে দেখব, এটা আসলে করার কোনো প্রয়াস
নেই। তো কবির চৌধুরী কিন্তু সেটা দেখিয়েছেন, যেটা পাকিস্তানিরা আমাদেরকে এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা ফ্যাসাদ, মনে করো যে যুদ্ধ বিগ্রহ অবস্থা, মনে করো ইসলামের নামে যে মানুষকে কিরকম যে একটা কুসংস্কারের মধ্যে ফেলে দিয়েছিল। তো ধর্ম তো আসলে সবারই আছে, তাই না? আমাদের সৃষ্টিকর্তা বলো, গড বলো, ঈশ্বর বলো, কিংবা হলো আর যে ধর্মে যেই বলুক না কেন, তিনি তো একজনই। তো আমি অন্য ধর্মের লোককে কেন খাটো করে দেখবো, বা অন্য ধর্মের প্রতি আমার কেন একটা বিদ্বেষপূর্ণ আচরণ হবে? আমি যে ধর্মে বিশ্বাস করি আমি আমারটা পালন করব, যার যারটা সে পালন করবে। এই যে মনোভাব যে আসলে ধর্ম নয়, আসলে মানুষই হলো আমার কাছে বড়, এই যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে কোনো ব্যক্তিকে বড় মানে করো যে ধর্মকে বড় না করে ব্যক্তিকে যে বিবেচনা বড় করা, সেটাই হলো আসলে ধর্ম নিরপেক্ষতা। তারপরে বলছে যে আজ স্বাধীন বাংলাদেশেও এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে পালন করা হয়। ব্যবসায়ী মহলে হালখাতা, মিঠাই বিতরণের তো অনুষ্ঠান আছে। হালখাতা কি? যে একটা বাংলা বছর শেষ হবে, আমরা কি করি এখন, ইংরেজিটাই বেশি প্রচলিত আছে, যে আমরা জানুয়ারি টু ডিসেম্বর আমরা সবকিছু করি, কিন্তু যারা ব্যবসায়ী মহলে কিন্তু এটা কি হয়, বাংলা মাসকে কেন্দ্র করেই তাদের বছর শুরু হয়। এবং যখন কি হবে, চৈত্র শেষ হবে, বৈশাখের যখন প্রথম দিন হবে, তখন তারা কি করবে, ওই চৈত্র মাসের শেষ দিন, যেটাকে চৈত্র সংক্রান্তি, যেটা হিন্দু ধর্মে বেশি কি করা হয়, পালন করা হয়, সেদিন তারা পুরনো বছরের সব হিসেব নিকেশ ঠিকঠাক করে তারা কি করবে, নতুন বছরে একটা নতুন খাতা খুলবে। এবং সেই হাল খাতা যেটাকে বলা হয়, খাতাটাকে হাল নাগাদকরণ, যেখানে নতুন বছরের নতুন করে কি থাকবে, যে সব তথ্য সেখানে আবার অন্তর্ভুক্ত থাকবে। এবং পুরাতন দিনের যাদের বাকি বকেয়া যা কিছু আছে, সেগুলো তারা কি করবে, ওই প্রথম দিন একটু উৎসবের মতো দোকান টোকান সব সুন্দর করে সেই রঙিন কাগজ কেটে সাজায়, সেখানে একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়। এখনো কিন্তু গ্রামে হয়ে থাকে, যদিও একটু কম দেখা যায়, কিন্তু আগে আমি তো ছোটবেলায় দেখেছি যে প্রায় মনে করো ওই হালখাতা যখন আসবে, বাসায় মনে করে বসে থাকতাম যে আজকে হালখাতার দাওয়াত আছে, যে কোনো খাবার দেখা যায় যে সেই পুরি মিষ্টি কিংবা বন্দিয়া, আবার দেখা যায় যে বিরিয়ানি, এরকম খাবারগুলো সত্যি খুব লোভনীয় ছিল। ওই খাবারগুলি প্যাকিং করে অনেক মনে করো যে বাসায় হলো পাঠায় পাঠায় দেওয়া হইতো এইরকম। তো এই যে বিষয়টা, তো এখানে সেই কথাটা বলা আছে। তারপরে সেদিন কি একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হতো, যে সেখানে কোনো ক্রীড়া প্রতিযোগিতা করা হচ্ছে, কিংবা কোনো মেলার আয়োজন করা হচ্ছে, অথবা কোনো সঙ্গীতের আয়োজন করা হচ্ছে, কিংবা আলোচনা সভা, কবিতা আবৃত্তি, অথবা কোনো বক্তৃতা ভাষণ। এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু কি করেছে, যে গ্রাম বাংলার সেই আনন্দ অনুষ্ঠানের প্রাণ কেন্দ্রই কিন্তু সেই পহেলা বৈশাখ ছিল। যে শহরে যেরকম আমরা যে কোনো একটা সুতোতেই কি করতে পারি, যে আমরা হলো আনন্দ অনুষ্ঠান করতে পারি, তো গ্রামে দেখা যায় যে এরকম হয়তো পর্বভেদ করে এখন অনেক বিষয়ই হয়, কিন্তু আগেকার সময়ে দেখা গিয়েছে যে এরকম এই পহেলা বৈশাখ নববর্ষের জন্য সবাই কি করে থাকতো, অপেক্ষা করে থাকতো। এই যে একটা বিষয়। তারপরে এখানে বলা আছে যে এই পয়লা বৈশাখকে উপলক্ষ করেই যে মানুষের একটা চাঞ্চল্য, আনন্দ উৎসব, এগুলো আসলে মানে খুবই একটা মানে আনন্দের বিষয়। এরপরে বলছে যে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে যে মানে অনুষ্ঠান করা হয়, এটাকে আসলে মেকি বলার কোনো কারণ নাই, কারণ আমরা এই দুঃখ দারিদ্র্যের দেশে, যেখানে আমাদের মৌলিক চাহিদাই পূরণ হয় না, কিন্তু তারপরেও তো আমরা অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে এসেছি, তাই না? দেখা যায় যে যদিও সেটা একটু কি হয়, যে যার আছে তো আছে, যার নেই তো নেই, এরকম একটা অবস্থা, যে যার সম্পদ সে হয়তো কুক্ষিগত করে রেখেছে। তো সেই সব যে উচ্চ বৃত্ত কিংবা যারা মধ্যবিত্ত আছে, এদের মধ্যে দেখা যায় যে ওই যে বুর্জোয়া বিলাস ফ্যাশনের যে বিষয়টা, যে হয়তো বা আমার কিছুটা যতটা না ফ্যাশন করা উচিত, ততটা হয়তো বা আমরা একটু কি করি, নিজের আনন্দের জন্যই, অন্যের কাছে একটু নিজেকে ভালো আছি এটা প্রমাণ করার জন্য, কিংবা হয়তো বা আর 10 জন করছে দেখে আমার মনের মধ্যে যে আবেগ অনুভূতি আছে, সেটা যে আনন্দ তো সবাই করতে পারে, তাই না? তো একজন যখন আমার সামনে মনে করো যে ভালো কাপড় পরছে, ভালো খাচ্ছে, তো তখন আমার একটু ইচ্ছা করতেই পারে। তো এটাকে আসলে বেকি বলার কোনো স্কোপ নেই বা জায়গা নেই। তো এরকম বলছে যে ইদানিং হয়তো নববর্ষকে কেন্দ্র করে এরকম
আয়োজন করা হচ্ছে। এতে করে হয়তো নববর্ষের যেটা মূল তাৎপর্য হয়তো বা একটু অন্য কোথাও মনে করো অন্য কোনো দিকে চলে যাচ্ছে, বা হয়তো আগেকার মতো ওই বিষয়টা হচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ কিন্তু কি করছে, শহর কেন্দ্রিক এগুলো পালন করছে। এরপরে বলছে যে বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের বলছে যে আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে। রাখি বন্ধন কি, যে হিন্দুরা সেই একটা তাদের চাঁদের তিথিতে ওইটা কি করে, যে বোন হলো তার ভাইকে রাখি পরায়। এতে করে কি হয়, যে পারিবারিক যে বন্ধন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার যে বন্ধন, সেটা কি হয়, সুদৃঢ় হয়। এবং বলছে যে এখানে যেন আত্মিক সম্পর্কটা অনেক বেশি জোরালো হয়। তো সেই যে পয়লা বৈশাখের যে মূল থিম, যেটা দিন দিন একটু, এটা শ্রাবণ পূর্ণিমায় হয়। রাখি বন্ধনটা বলছে শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জন বা পরিবারের, বিশেষ করে আমরা তো যেগুলো দেখি সেগুলো হলো হিন্দু সম্প্রদায়ের ছোট বোন কি করে, বা বোন হলো ভাইকে রাখি পরায়, সেটা ছোট হোক আর বড় হোক। তো এরকম বলছে যে এই শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনের ডান হাতে যে মঙ্গল কামনায় যে রাখি বেঁধে দেওয়ার যে উৎসব, সেটাকে রাখি বন্ধন বলা হয়েছে। কিন্তু আমাদের কবির চৌধুরী কি বলেছেন, যে এই নববর্ষের সঙ্গে আমাদের একটা রাখি বন্ধন তৈরি করতে বলেছেন, যে যেটাকে যাতে সেটাকে আমরা আষ্টে পৃষ্ঠে আরো আমাদের কি জাতীয়তাবাদ, আমাদের মূল্যবোধের সঙ্গে সেটাকে আমরা জড়িয়ে রাখতে পারি। এরপরে বলেছে যে শ্রেণীগত অবস্থা নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব এর একান্ত, বলছে বাংলা নববর্ষের, সরি আমি লাইন ভুল করেছি, দেখো, সাধারণ মানুষের উৎসব এর একান্ত ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আর সে কথা আবার জোরের সঙ্গে বলা যায়। বলছে যে নিজেকে একবার একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলেই এর সবিনিষ্টিক দিকটি কি করবেন, যে খুব সহজেই বুঝতে পারবেন। এখানে বলছে যে আত্মগৌরব যে মতবাদী, আত্মগৌরবের যে মতবাদ বা আত্মগৌরবের মতবাদে যারা বিশ্বাসী, সেটাকে কি বলা হয়, সবিনিষ্টিক বলা হয়। তো বলছে যে আসলেও তো তাই, যে আমরা অন্যের ধার করা অনুষ্ঠান কেন পালন করব, সেই পাশ্চাত্য কিংবা আকাশ সংস্কৃতির কারণে বাইরের যে মনে করো যে ড্রেস বলো, বাইরের যে খাবার দাবার বলো, বা বাইরের যে মানে সংস্কৃতি, সেই গান বাজনা, এগুলো আসলে আমাদের সঙ্গে যায় না। যদিও আমাদেরকে সময়ের সাথে সাথে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, সেই জন্য হয়তো সেগুলো আমরা কি করতে পারি, যে প্রয়োজন অনুসারে সেটা আমাদের প্রয়োজন হতে পারে, কিন্তু তার মানে আমরা আমাদের নিজস্ব যে আত্মগৌরবের যে মতবাদ আছে, আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব যে ভালোবাসার জায়গা আছে, ভালো লাগার জায়গা আছে, সে জায়গাগুলো বিসর্জন দিয়ে আমরা কখনোই অন্যেরটা কি করব না, গ্রহণ করব না। আমাদের কিন্তু কি করেছেন কবি চৌধুরী, এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে তিনি বলেছেন যে ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কেই। আমাদের ঐতিহ্য তো মীর মদন, মোহনলাল, তিতুমির এবং মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব, মনির চৌধুরী। তারপরে বলছে তবে কেন এখন এরকম ঘটছে, বলছে যে পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এতই সহজ। বলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্ম নিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক, এই হোক আমাদের শুভকামনা। জয় পয়লা বৈশাখ। তার মানে কি, সর্বশেষে তিনি পয়লা বৈশাখের জয়গান করেছেন। সেই সব আমাদের সিরাজউদ্দৌলা যখন কি করছিল, যে তার অমাত্যবর্গ যখন তার সঙ্গে বিশ্বাসঘাতক করছিল, যে যারা কি করেছিল, সেই মির্জাফর যখন কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিল যে না, আমরা আপনার সঙ্গেই আছি এবং আমরা প্রাণপণ যুদ্ধ করব, সেই বিশ্বাস থেকে সিরাজউদ্দৌলা যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখেছে যে তারা পুতুলের মতো দাঁড়ায় আছে, কিছুই করছে না ইংরেজদের পক্ষে বা অন্য বাহিনীর পক্ষে, তারা সেই ইংরেজকে, সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য তারা অন্যের পক্ষে মনে করো যে লড়াই করেছে, কিন্তু তারপরেও কি ছিল, সিরাজউদ্দৌলার সঙ্গে কিন্তু সবাই বিশ্বাসঘাতকতা করে নাই। তো সেই সব এখানে ব্যক্তিত্বের নাম তিনি উল্লেখ করেছেন, যে মোহনলালের কথা বলেছেন, যে মোহনলাল কি করেছে, যে সিরাজউদ্দৌলার মানে শেষ পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত তার পক্ষে লড়াই করেছিল। তো
তো এইসব মানুষরা অবশ্যই কি ইনাদের নাম ভুলে যাওয়ার মতো না, এবং পাকিস্তানিরা আমাদের সাথে যে বর্বরোচিত এবং নৃশংস আচরণ করেছে সেটাও ভুলে যাওয়ার মতো নয়। তো শেষ পর্যন্ত কি পয়লা বৈশাখ যে আসলে আমাদের নিজস্ব উৎসব, আমাদের গৌরবের একটা জায়গা, আমাদের জাতীয়তাবাদের একটা জায়গা, এবং সেই পয়লা বৈশাখকে আমাদের তার মনে করো যে নিজস্ব যে রূপ, সেই রূপে আমরা কি করব যে ধরে রাখার এবং লালন করার পালন করার চেষ্টা করব। এখানে বলছে যে দেখো এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত 1908 সালে বাংলাদেশের উৎসব বলছে নববর্ষ নামক গ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে। এবং এখানে সেই এই গ্রন্থটি কে সম্পাদনা করেছেন? মোবারক হোসেন। ওনার নাম কি? মোবারক হোসেন। আর এখানে সেই পয়লা বৈশাখের বিত্তবান বলো, মধ্যবিত্ত বলো, দরিদ্র বলো বা কৃষক বলো, এটা আসলে সবারই একটা উৎসব। এবং সেই বাংলা ভাষাভাষী এই এদেশে যেসব জনগণ বসবাস করে প্রত্যেকের হলো এটা নিজস্ব একটা উৎসব। তো সেই জন্য কবির চৌধুরী এটা বলেছেন যে আসলে এই উৎসবটাকে ধর্মীয় সংকীর্ণতার মধ্যে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এটা এর বৃত্তের বাইরে কি করে অতিক্রম করে এটা একটা সার্বজনীন উৎসব বলেই তিনি কি করেছেন? পয়লা বৈশাখীর জয়গান গেয়েছেন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। কোনো সমস্যা আছে যে ম্যাম এই জায়গায় কোনো প্রবলেম? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে এই জায়গাগুলি পড়বে, শব্দার্থ পড়বে, পাঠ পরিচিতি পড়বে, তারপরে হলো লেখক পরিচিতি পড়বে, এবং ভিতরের যে একটু 2-4টা মনে করো যে অন্যরকমের যে মানে অপরিচিত কিংবা কঠিন ওয়ার্ডগুলি আছে, তোমাদের কিন্তু এগুলো সব শব্দার্থতে সবই দেওয়া আছে, যে উপনিবেশবাদ কি, সাম্রাজ্যবাদ কি, তারপরে হালখাতা কি, এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই বলে দিয়েছি। রাখি বন্ধন কি, সবিনিস্টিক শব্দের অর্থ কি, বর্জুয়া বিলাস কি, তারপরে জাতীয়তার কি, এই জিনিসগুলো তোমরা আবার নতুন করে আয়ত্ত করবে। নওরোজ শব্দের অর্থ কি। তো ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এবং কি শীত কিন্তু এসে গেছে, আবার করোনার যে আপডেট পাচ্ছি সেখানেও কিন্তু কি হচ্ছে, দিন দিন ওগুলো বেড়ে যাচ্ছে। বগুড়াতেও আমি তো প্রতিদিনই বগুড়ার খবরটা আগে নিই যে আসলে কি পরিস্থিতি। তো আমরা যেহেতু ঘরে বসে ক্লাস করতে পারছি, সেহেতু আমরা অকারণে বাড়ির বাইরে যাব না, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।